স্টুডেন্ট, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণীর প্রথম চ্যাপ্টার রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। এই চ্যাপ্টারের আমরা একটা টপিক শতকরার সংযুতি এবং স্থূল সংকেত ও আণবিক সংকেত, এই বিষয়ে পুরো আলোচনা হবে, সেই সাথে নিউমেরিক্যাল প্রবলেম করানো হবে। ঠিক আছে, তো নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে আমি বোঝাবো প্রত্যেকটা ব্যাপারকে, যে শতকরা সংযুতি কি, স্থূল সংকেত কি, আণবিক সংকেত কি, এটা পুরোটাই আমরা বোঝাবো। তাহলে শতকরা সংযুতি কি বলতে কি বোঝায় আমরা সেটাকে জানবো। যে প্রতি 100 ভাগ যদি কোনো যৌগ থাকে, তাহলে 100 ভাগ যৌগের মধ্যে 100 ভাগ কোনো যৌগে উপস্থিত কি থাকতে পারে, উপস্থিত মৌল থাকতে পারে বা মূলক থাকতে পারে। এবার মৌল বা মূলকের যত ভাগ ওজনে থাকবে, 100 ভাগের মধ্যে যত ভাগ ওজন থাকবে, সেটাই হচ্ছে তার শতকরা সংযুতি। ঠিক আছে, তাহলে শতকরা সংযুতি বিবৃতি যদি বলা হয় যে প্রতি 100 ভাগ ভরের কোনো যৌগে যত ভাগ ভরের কোনো মৌল বা মূলক উপস্থিত থাকে, সেই ভরটাকে বলছি আমরা তার শতকরা সংযুতি। তাহলে আমরা যদি শতকরা সংযুতি বের করি, তাহলে এখানে কি লিখব? 1 গ্রাম অণু ভরের কি হবে? 1 গ্রাম অণু ভরের মৌল বা মূলকের ভর বাই কি লিখব? ওই যে যৌগটা নেওয়া হয়েছে সেই যৌগের ভর ইন্টু 100। তবে শতকরা সংযুতি আর আরেকটা টার্ম আছে, শতকরা মাত্রা। শতকরা সংযুতি আর শতকরা মাত্রা, এই দুটো জিনিস কিন্তু এক নয়, মাথায় রাখতে হবে। যে শতকরা সংযুতি আর শতকরা মাত্রা অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে, যে শতকরা সংযুতি যা শতকরা মাত্রাও তাই। ব্যাপারটা কিন্তু তা নয়। শতকরা মাত্রা হচ্ছে যে 100 ভাগ বা 100 গ্রাম, সে গ্রামে হতে পারে, আয়তনে হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, এটা নির্ভর করে। এটা মানে ভাগ আছে, W/W, W/V বা V/V এরকম ভাগ আছে। তাহলে শতকরা মাত্রাটা হচ্ছে যে 100 ভাগ কোনো দ্রবণে যত ভাগ দ্রবীভূত থাকবে, সেই দ্রবীভূতর পরিমাণটাকে বলা হয় শতকরা মাত্রা। শতকরা মাত্রার সঙ্গে নরমালিটি আছে, মোলারিটি আছে, মোলালিটি আছে। এই বিষয়ে আমরা পরে করব। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমাদের ক্লাস 11-এও লাগে, আবার ক্লাস 12-এও লাগে। ক্লাস 12-এ দ্রবণ বলে একটা চ্যাপ্টার আছে, সেই দ্রবণে প্রথমে এটা থাকে, শতকরা মাত্রা নির্ণয় করতে হয়। আর ক্লাস 11-এ তোমাদের প্রথম চ্যাপ্টারে আছে, এবং রাসায়নিক সাম্য বলে একটা চ্যাপ্টার আছে, সেই সাম্য দুটোতে আছে। ঠিক আছে, তাহলে শতকরা সংযুতি বলতে কি বোঝায়? যে শতকরা সংযুতি হচ্ছে যে 100 ভাগ কোনো যৌগ, তার মধ্যে উপস্থিত কি থাকতে পারে? মৌল থাকতে পারে বা মূলক থাকতে পারে। সেই মৌল বা মূলকের যে ভরটা হবে, সেই ভরটা 100 ভাগ ভরের সঙ্গে যে পরিমাণ থাকবে, সেটাই হচ্ছে তার শতকরা মাত্রা। তাহলে নির্ণয় করা হয় কি করে শতকরা সংযুতিটা আমরা নির্ণয় করি এই ফর্মুলাতে। 1 গ্রাম অণু ভরের কোনো মৌল বা মূলকের যেটা ভর হবে বাই যৌগ যেটা হবে, যৌগের ভর হচ্ছে আণবিক ভর তার। ঠিক আছে, তো এটা আণবিক ভর দিয়ে করা যায়, আবার অন্য দিয়ে করা যেতে পারে। তো দেখো, শতকরা সংযুতি আমরা উদাহরণ না দিলে ব্যাপারটা হয়তো সবার কাছে ক্লিয়ার হচ্ছে না। আমি উদাহরণে যাই। ধরো কার্বন ডাইঅক্সাইড, আগে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের অ্যাটম, কার্বনের ভর কত? 12। অক্সিজেনের ভর কত? একটা অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16। তাহলে দুটো অক্সিজেন আছে, দুটো অক্সিজেন পরমাণু ভর কত হবে? 32। তাহলে শতকরা মাত্রা কত হবে? 12/44, মানে টোটাল ভর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44। ঠিক আছে, তাহলে 12 হচ্ছে কার্বনের ভর বাই 44 ইন্টু যদি আমরা 100 করি, তাহলে এটার মান কত আসবে? 27.27। তাহলে কার্বনের শতকরা সংযুতি হচ্ছে 27.27। এবার যদি অক্সিজেনের দেখি,
তাহলে অক্সিজেনে কত হবে, এটা হচ্ছে কার্বনের শতকরা সংযুতি। এবার অক্সিজেনের শতকরা সংযুতি কত হবে, অক্সিজেনের ভর কত আছে আমাদের 32, আর টোটাল ভর কত, ওর আণবিক ভর কত 44, তাহলে এটা ইন্টু 100, তাহলে টোটাল মান কত হলো, এটা 72.674 এরকম কিছু একটা আসবে হয়তো ক্যালকুলেশন করলে, ভাগ করে দেখতে হবে এটা। তো এই যে ব্যাপারটা যে 100 ভাগের মধ্যে, তাহলে এটা 100 ভাগের মধ্যে কতটা কার্বন আছে 27.27, অক্সিজেন কতটা আছে এটা ক্যালকুলেশন করলে 72.74 এরকম একটা পার্সেন্টেজ আসবে। তাহলে এই ব্যাপারটাকে বলছি আমরা শতকরা সংযুতি মাত্রা, এই শতকরা সংযুতি মাত্রা বলবো না, মাত্রার সঙ্গে পার্থক্য আছে। যদি আমরা একটা উদাহরণ, আরেকটা উদাহরণ দেখি আমরা, ধরো জল, তাহলে জলে হাইড্রোজেন কতটুকু থাকে, হাইড্রোজেন থাকে দেখবে 11.1%, আর অক্সিজেন কতটুকু থাকে 88.9%, যেটা আমরা 1:8 বলি, 1 ভাগ ওজনের সঙ্গে 8 ভাগ অক্সিজেন, মানে 1 ভাগ হাইড্রোজেনের যে ওজন হবে সেই ওজনের সঙ্গে অক্সিজেনের ওজনের অনুপাত হচ্ছে 8 ভাগ। এখানে এই শতকরা পরিমাণ যদি বের করি তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে হাইড্রোজেনের ভর 2, মোট ভর জলের 18 ইন্টু 100, যদি এটা টোটালটা করা হয় তখন এটা 11.1 আসবে এবং অক্সিজেনের পরিমাণটা আসবে 88.9। তবে মাথায় রাখতে হবে আমাদের শতকরা সংযুতি হচ্ছে যৌগের পরিমাণের উপর কিন্তু নির্ভর করে না, শতকরা সংযুতিটা হচ্ছে যৌগের পরিমাণের উপর নির্ভর করে না। যে মানে কি রকম ব্যাপারটা, যে এটা হচ্ছে জলের ভর যদি 4 গ্রাম হয়, যদি 100 গ্রাম হয়, যদি 50 গ্রাম হয়, জলের ভর যাই হোক না কেন, জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত সব সময় কিন্তু মানে শতকরা মাত্রা কিন্তু এই শতকরা সংযুতি কিন্তু 11.1 এবং 88.9ই থাকবে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের শতকরা সংযুতি, ঠিক আছে। তাহলে শতকরা সংযুতি আমরা কি বললাম, শতকরা সংযুতি কিন্তু পরিমাণের উপর নির্ভর করে না, যে জল 4 গ্রাম আছে বলে একরকম হবে, 100 গ্রাম আছে বলে একরকম হবে, বা 50 গ্রাম আছে বলে একরকম হবে, এরকম ব্যাপার নয়। এটা নির্ভর করে যে এর মধ্যে কতটুকু হাইড্রোজেন আছে এবং কতটা অক্সিজেন আছে, তার উপরেই মেনলি নির্ভর করে। বোঝা গেল তাহলে শতকরা সংযুতি কাকে বলে, এবং ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা নিউমেরিক্যাল একটা প্রবলেমে যাই, যেটা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছে এবং এইগুলোই আসে বেশি করে আমাদের। তো সেই রকম আমি 2-3টে প্রবলেম করাবো, তারপরে আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত করাবো। তাহলে দেখো, প্রথম আমাদের একটা প্রবলেম আমরা করছি যে Fe2O3 এই যে যৌগটা, এই যৌগে লোহার কতটা শতকরা পরিমাণ আছে, এফির কত শতকরা পরিমাণ আছে, আর অক্সিজেনের কত শতকরা পরিমাণ আছে সেটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে এফির পারমাণবিক ভর কত 55.85, অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, তাহলে টোটাল Fe2O3 ভর কত 55.85 ইন্টু 2 প্লাস 3টে অক্সিজেন আছে, তাহলে 3 ইন্টু 16, তাহলে এটা যোগ করলে কত হবে, এটা টোটালটা যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখব যে এর ভর হচ্ছে 159.7, ঠিক আছে। তাহলে এটার মানে 159.7, তাহলে এটা গেল কার ভর, এটা হচ্ছে টোটালটা Fe2O3 ভর, ঠিক আছে। Fe2O3 ভর হচ্ছে 159.7, তার মধ্যে Fe কতটুকু আছে, যদি এফির শতকরা বের করি, এফির যদি শতকরা পরিমাণ বের করি তাহলে এফির হচ্ছে 55.85 ইন্টু কটা এফি আছে 2টো বাই 159.7 ইন্টু 100, তাহলে এই যে গুণ করলাম, এই গুণ করলে আমাদের এর মানটা আসবে 69. এটা মান আসবে 94%। এবার যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি তাহলে অক্সিজেন আছে কত 3টে, তাহলে তার ভর হচ্ছে 3 ইন্টু 16 বাই টোটাল ভর হচ্ছে 159.7 ইন্টু 100, তাহলে এটা ভাগ
করে দিলে কত হবে 30.06 মতো আসবে। তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা শতকরা সংযুতিটা নির্ণয় করছি, যে Fe2O3 যৌগ আছে তার মধ্যে Feর পরিমাণ কতটুকু আছে শতকরা আর অক্সিজেনের পরিমাণ শতকরা কতটুকু আছে সেটা আমরা কিন্তু ক্যালকুলেশন করে সহজে বের করে ফেললাম। এবারে আরেকটা উদাহরণ করব এবার আমরা, ঠিক আছে। তাহলে এবার আমরা একটা প্রবলেমে যাচ্ছি, যে প্রবলেমটা কি, একটা যৌগ আছে, একটি যৌগ যার 28% আছে কি নাইট্রোজেন, 72% আছে ধাতু, এবং ধাতুর কটা পরমাণু আছে, ধাতুর 3টি পরমাণু আছে। ধাতুর কটা পরমাণু আছে, 3টে ধাতুর পরমাণু আছে, ঠিক আছে। এটা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2007-এ এসেছিল, এটা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2007-এ এসেছিল, যে 28% নাইট্রোজেন, 72% ধাতু আছে। তাহলে ধাতুটি 3টি পরমাণু আছে আর নাইট্রোজেন আছে কটা, 2টো পরমাণু। প্রশ্নে বলেছে যে ধাতুটির পারমাণবিক গুরুত্ব নির্ণয় করো। তাহলে আমরা একটা যৌগের আণবিক ভর থেকে তার যেমন পরমাণু শতকরা পরিমাণ বের করতে পারছি, সেই রকম শতকরা পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে আণবিক গুরুত্ব বা আণবিক ভরটাকে নির্ণয় করতে পারবো। কিরকম করে নির্ণয় করতে পারবো দেখো, তাহলে এর সংকেত কি হবে, 3টে ধাতুর পরমাণু আর হচ্ছে 2টো নাইট্রোজেন পরমাণু। যদি ধাতুটির সংকেত আমরা ধরি, পারমাণবিক সংকেত ধরি m, এর যদি ভর, পারমাণবিক ভর যদি ধরি, কত ধরবো আমরা, a যদি ধরি, পারমাণবিক ভর ধরলাম a, তাহলে ধাতুটার মানে এই ধাতু দ্বারা গঠিত যৌগটার সংকেত কি, m এর 3টে পরমাণু আর নাইট্রোজেন কটা আছে, 2টো। তাহলে এর যৌগটার সংকেত হচ্ছে M3N2। এই যে বলেছে একটি যৌগে এত % ধাতু, নাইট্রোজেন এত % ধাতু আছে, যার ধাতুর 3টি পরমাণু আছে, যে 3টে পরমাণু লিখলাম, আর নাইট্রোজেন আছে কটা, 2টো পরমাণু আছে। যদি এর পারমাণবিক ভর যদি a ধরি, তাহলে এর আণবিক গুরুত্ব কত হবে বলতো, 3টে a আছে, তাহলে 3 × a, 3 × a, ঠিক আছে, 3 × a প্লাস নাইট্রোজেন কটা আছে, নাইট্রোজেন আছে 2টো পরমাণু, তাহলে নাইট্রোজেনের ভর কত, 28। এবার শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করা হয়, শতকরা সংযুতি নির্ণয় করা হয়, এটা 3a, মানে m এর ভর কত, m এর ভর হচ্ছে 3a বাই টোটাল ভর কত, 3a প্লাস 28, এটা সমান কত, এটা ইন্টু 100, মানে এর শতকরা পরিমাণ বের করছি আমরা, ইন্টু 100 সমান কত, 72। বোঝা গেল? তাহলে 72 যখন এর শতকরা পরিমাণ হলে, এবার এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এর মান বেরোবে। তাহলে এ সমান, তোমরা এটাকে ক্যালকুলেশন করবে, দেখবে যে এর মান কত আসবে, 24। তাহলে এইভাবে আমাদের শতকরা পরিমাণ থেকে আমরা কি নির্ণয় করলাম, তার পারমাণবিক গুরুত্বটাকে আমরা নির্ণয় করে ফেললাম। বোঝা গেল? তাহলে এ পরমাণুর পারমাণবিক গুরুত্ব হলো 24। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা করে ফেললাম, ঠিক আছে। তাহলে আমরা এরপরে আবার আরেকটা অঙ্ক করব। তাহলে এবার আমরা আবার আরেকটা প্রবলেম লিখেছি, দেখো, ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 যৌগের P2O5 এর শতকরা পরিমাণ কত, P2O5 এর শতকরা পরিমাণ। দেখো এই যৌগে কিন্তু P2O5 নেই, আমরা কি আছে, এখানে আছে Ca3PO4 ফসফেট আছে, কিন্তু এখানে P2O5 বলে কিছু নেই। তাহলে P2O5 এর আমরা কি করে বের করব? অ্যাকচুয়ালি এই যৌগটা যেটা অরিজিনাল যে সংকেত সেটাকে আমাদের জানতে হবে। এর যে অরিজিনাল সংকেত সেটা হচ্ছে 3CaO, ক্যালসিয়াম অক্সাইড সঙ্গে P2O5। আমরা পড়তাম কি, যে অ্যাসিড আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলে কি তৈরি করে, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে লবণ তৈরি করে, তাই না। P2O5 হচ্ছে আম্লিক অক্সাইড, আর CaO হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, হচ্ছে ক্ষারীয় অক্সাইড। তাহলে ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করলে কি তৈরি করবে, লবণ। তাহলে এই লবণটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। কিন্তু ক্যালসিয়াম ফসফেটটা একটা প্রথম স্টেজে এরকম যুত যৌগ হিসেবে থাকে, ঠিক আছে, যুক্ত হয়ে থাকে, জাস্ট যুত যৌগ বলি আমরা এগুলোকে, অ্যাডিশন কম্পাউন্ড বলি আমরা। তো এই হলো এর সংযুতি, মানে এইভাবে এটা থাকছে। তাহলে এখান থেকে দেখো আমরা P2O5 কে পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের P2O5 পেলে হবে না, আমাদের এই যৌগটা পুরোপুরি আণবিক সংকেতটাকেও জানতে হবে। এর আণবিক ভর কত হবে, 3টে ক্যালসিয়াম আছে, তাহলে 3 ইন্টু কত হবে, 40, প্লাস ফসফরাসের 31 ভর, আর অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু কটা অক্সিজেন আছে, 4টে, তাহলে 16 ইন্টু 4 ইন্টু কত হবে, 2।
তাহলে টোটালটা এবার যোগ করে দাও, যোগ করে দিলে এটা আসবে 310, ঠিক আছে, এটা আসবে 310। তাহলে টোটাল ক্যালসিয়াম ফসফেটের ভর হচ্ছে 310, তার মধ্যে এর ভর কত, P25 এর ভর কত, ফসফরাস দুটো আছে তাহলে 2 × 31 প্লাস 5টা অক্সিজেন আছে তাহলে 5 × কত হবে 16, 5 16 80, 80 আর 31 দোকানে কত 62, তাই তো 62 আর 80 142, তাহলে 142 হচ্ছে ফসফরাস পেন্টঅক্সাইড বা P25 এর ভর। তাহলে মোট ভর এটা, P25 এর ভর এটা, তাহলে শতকরা সংযুতি কত হবে, সূত্রে ফেলে দাও যে এর মধ্যে মূলক, এটা P25 মূলক হিসেবে থাকছে, মূলকের ভর কত 142 আর মোট ভর কত 310 ইন্টু কত 100। এবার এটা ক্যালকুলেশন করলে এর মান আসে কত, এর মান আসে 45.8%। এই হলো আমাদের শতকরা সংযুতির অঙ্ক, একদম পরিষ্কার জলের মতো পরিষ্কার যে এবারে কিভাবে আমরা ক্যালসিয়াম ফসফেটের যৌগে P25 এর শতকরা পরিমাণ আমরা নির্ণয় করছি। জাস্ট এখান থেকে আমরা এই যৌগটাকে কি করছি, ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে এর অরিজিনাল যুত যৌগ যেটা আছে সেই যৌগটাকে আমরা লিখছি, লিখে এর P25 এর ভর বের করলাম, টোটাল ভর বের করলাম ক্যালসিয়াম ফসফেটের টোটাল ভর হচ্ছে 310, দিয়ে P25 এর ভর এটা বাই টোটাল ভর 310 ইন্টু 100 করলে আমরা 45.8% পেয়ে যাচ্ছি। এইভাবে আরও বইয়ে তোমাদের অনেক নিউমেরিক্যাল প্রবলেম আছে, সেগুলোকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে এই আমি অল্প একটু করে দিলাম শতকরা সংযুতিটা। পরে আমরা শতকরা মাত্রা যখন করব, মানে আরও আছে আমাদের এই চ্যাপ্টারে স্টচিওমেট্রি আছে, তো সেই স্টচিওমেট্রি লিমিটিং রিয়েজেন্ট আছে, সেই লিমিটিং রিয়েজেন্ট যখন করাবো তখন আরও কয়েকটা উদাহরণ আমি করিয়ে দেবো নিউমেরিক্যাল। আপাতত কনসেপ্টটা তো ক্লিয়ার হলো। এরপরে আমরা আসবো স্থূল সংকেত এবং আণবিক সংকেত, ঠিক আছে। তাহলে স্থূল সংকেত আণবিক সংকেত, তাহলে আমরা এখন করব স্থূল সংকেত ও আণবিক সংকেত, এই ব্যাপারটাকে আমরা এবার দেখব যে স্থূল সংকেত কাকে বলে, আণবিক সংকেত কাকে বলে এবং এর মধ্যে কি সম্পর্ক, স্থূল সংকেত এবং আণবিক সংকেত দুটো কি একই জিনিস না আলাদা জিনিস, সেটা আমরা দেখব। যে স্থূল সংকেত হচ্ছে যে একটা যৌগ, যে কোনো যৌগ, ধরো জল, তাহলে জলে কি থাকছে, এই যে যৌগ এর যে উপাদান তো বিভিন্ন মৌল থাকে, তাই তো। তাহলে বিভিন্ন উপাদান যেগুলো থাকছে, এখানে কি কি উপাদান আছে, হাইড্রোজেন আছে আর কি আছে, অক্সিজেন আছে, ঠিক আছে, হাইড্রোজেন অক্সিজেন। যেমন আমাদের অ্যাসিটিক অ্যাসিড যদি ধরি, অ্যাসিটিক অ্যাসিডে কি থাকে, C2H4O2, তো এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এখানে বিভিন্ন পরমাণু আছে, ঠিক আছে। তো স্থূল সংকেত কি, যে একটা যৌগ, যে যৌগের C6 আমরা H12O6 যেটা গ্লুকোজের সংকেত, ঠিক আছে। তাহলে স্থূল সংকেতটা কি, একটা যৌগের যে বিভিন্ন উপাদান কি বলতে কি বোঝায়, যে উপাদান বলতে মৌল দ্বারা গঠিত হয়, তো এগুলো যে যে মৌলগুলো দ্বারা গঠিত হবে তাদের যে সবথেকে পূর্ণ সংখ্যায় সরল অনুপাত হবে, পূর্ণ সংখ্যার সরল অনুপাত, সেটাই হবে তার স্থূল সংকেত, তাই তো। এটা কি হবে, যে লঘিষ্ঠ এবং পূর্ণ সংখ্যা দুটোই হতে হবে, মানে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যা বলতে কি, একে যদি আমরা 6 দিয়ে ভাগ করি সবগুলোকে, তাহলে কি হবে, কার্বন একটা হবে, হাইড্রোজেন দুটো হবে, অক্সিজেন একটা হবে। তাহলে এই যে সংকেতটা, এই সংকেতটাকে বলবো আমরা স্থূল সংকেত, আর এই সংকেতটাকে বলবো আণবিক সংকেত। অর্থাৎ আণবিক সংকেত তাহলে কি, আণবিক সংকেত হচ্ছে যে একটা যৌগের যে প্রকৃত সংকেত, ঠিক আছে, একটা যৌগের যে প্রকৃত সংকেত বা যতগুলো পরমাণু থাকা দরকার, যদি সবগুলো পরমাণু উপস্থিত থাকে তাহলে সেটাকে বলছি আমরা, তার কি বলছি আমরা, আণবিক সংকেত। অর্থাৎ যে সংকেতের সাহায্যে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান যৌগগুলির সঠিক পরমাণু নির্দেশ করে, এটাতে হচ্ছে সঠিক যতগুলো পরমাণু আছে সেই সঠিক পরমাণু নির্দেশ করে, কিন্তু এই যৌগে আমাদের সঠিক পরমাণু নির্দেশ করে না।
তার মানে এই যৌগটা যদি দেখি আমরা, তাহলে জলের অণু যদি দেখি, জলের যেটা আণবিক সংকেত আছে এবং স্থূল সংকেত দুটো কিন্তু এক। একে যদি সরল অনুপাত করি, সেই সরল অনুপাত করলে 2:1ই হবে। তাহলে এর স্থূল সংকেতও যা, আণবিক সংকেতও তাই জলের। কিন্তু অন্যান্য যৌগের এর কিন্তু আণবিক সংকেত এইটা, কিন্তু স্থূল সংকেত সবগুলোকে 2 দিয়ে ভাগ যাবে, তার মানে CH2O। তার মানে অ্যাসিটিক অ্যাসিডের স্থূল সংকেতও যা, এরও স্থূল সংকেত, গ্লুকোজেরও স্থূল সংকেত তাই। তার মানে কি বোঝাচ্ছে? যে এটা মানে বোঝাচ্ছে যে স্থূল সংকেত কখনো অণুর প্রকৃত সংকেত নির্দেশ করে না। কিন্তু আণবিক সংকেত কি হয়? আণবিক সংকেত তার মানে কোনো অণুর প্রকৃত যে সংকেত হবে সেই সংকেতটাকে নির্দেশ করে, এটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে সম্পর্ক কি? এই যে স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে সম্পর্ক কি? স্থূল সংকেত আণবিকের সংকেতের মধ্যে সম্পর্ক হচ্ছে যে আণবিক সংকেত, দেখো এখান থেকে, তাহলে এখানে কি আছে? এখানে দেখো 6 দিয়ে গুণ করলে কি হয়ে যাচ্ছে? আণবিক সংকেত হয়ে যাচ্ছে। তাহলে একটা সংখ্যা দিয়ে গুণ করছি আমরা, সেই সংখ্যাটাকে আমরা কমন ধরলাম n। n এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, বিভিন্ন হতে পারে। আবার এই যৌগের ক্ষেত্রে যেমন n এর মান 1, এই যৌগের ক্ষেত্রে n এর মান কত? 2, এই যৌগের ক্ষেত্রে n এর মান কত? 6। তাহলে সম্পর্ক হচ্ছে আণবিক সংকেত সমান হচ্ছে আণবিক সংকেত সমান হচ্ছে n ইন্টু স্থূল সংকেত। ঠিক আছে, n ইন্টু n হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, সে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, বিভিন্ন যৌগের বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিটিক অ্যাসিডেরও যা স্থূল সংকেত, আবার গ্লুকোজেরও স্থূল সংকেত এক। অ্যাকচুয়ালি এটা C6H12O6, এই যৌগটা আমরা গ্লুকোজের সংকেত হিসেবে জানি, কিন্তু এটা অ্যাকচুয়ালি গ্লুকোজের সংকেত নয়। মানে এই সংকেত বিশিষ্ট আমরা আরো 16খানা যৌগ পাবো। গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, অ্যালট্রোজ, গ্যালাক্টোজ বলে প্রচুর, মানে 16খানা মোট যৌগ পাওয়া যায়, যেটা আমরা মাধ্যমিক লেভেল অবধি এটাকে আমরা গ্লুকোজের সংকেত হিসেবেই জানি, কিন্তু এটা অ্যাকচুয়ালি গ্লুকোজের সংকেত নয়। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারলাম যে স্থূল সংকেত কি এবং আণবিক সংকেত কি। স্থূল সংকেত হচ্ছে কোনো যৌগের যে পরমাণু থাকবে সংশ্লিষ্ট, তার যে সরল যে অনুপাত, সেই অনুপাতটাকে বলছি আমরা তার স্থূল সংকেত। আর পূর্ণ সংখ্যার লঘিষ্ঠ অনুপাত যেটাকে বলছি আমরা, সেটাকে বলছি আমরা স্থূল সংকেত। আর আণবিক সংকেতটা কি? আণবিক সংকেতটা হচ্ছে সঠিক পরমাণু নির্দেশ করছে, যেখানে একটা অণুর প্রকৃত সংকেত নির্দেশ করে। বোঝা গেল? এবার কিভাবে আমরা স্থূল সংকেত নির্ণয় করব এবং স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করব, তার স্টেপ আছে, মানে ধাপ আছে। সেই ধাপগুলো আমরা পরপর করে যাব এবার, যে কিভাবে আমরা স্থূল সংকেত নির্ণয় করব এবং স্থূল সংকেত থেকে কিভাবে আমরা আণবিক সংকেত নির্ণয় করব, তার ধাপগুলো আমরা করব। নিয়মাবল, মানে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো বিভিন্ন লেখকের বইয়ে তোমরা পেয়ে যাবে আশা করি। আমি একদম ডাইরেক্ট তোমাদের অঙ্ক করাবো, অঙ্ক করিয়ে একদম বুঝিয়ে দেবো। ঠিক আছে, অঙ্ক করিয়ে বুঝিয়ে দেবো যে কোনটা স্থূল সংকেত হবে, কোনটা আণবিক সংকেত হবে, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি অঙ্কে, চলে যাচ্ছি। তাহলে অঙ্কে গেলেই আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এখন একটা প্রবলেম লিখেছি, দেখো একটা কোশ্চেন আছে এখানে আমাদের, যে কার্বন, আমরা কিভাবে স্থূল সংকেত থেকে আণবিক সংকেতে যাব, তার প্রসিডিওরগুলো আমি পরপর বলবো, যে কীভাবে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করা হয়। প্রথমে দেখো, প্রথমে আমাদের কার্বনের পরিমাণ, কার্বন, হাইড্রোজেন এবং ক্লোরিন। ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন এবং ক্লোরিন সমন্বিত একটি যৌগ আছে, যার মধ্যে কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে কত? 10.04%, আর এটা হচ্ছে 89.12% হচ্ছে ক্লোরিন। বর্তমান যৌগটির বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 59.75, বাষ্প ঘনত্ব বলতে ডি, আর আমরা জানি কি এম সমান হচ্ছে 2D। বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 59.75, তাহলে এটির আণবিক সংকেত নির্ণয় করতে হবে আমাদের এই যৌগটার। তাহলে এইভাবে কিভাবে আমরা প্রথমে কোনো যৌগের স্থূল সংকেত নির্ণয় করব, স্থূল সংকেত নির্ণয় করার পরে সেটার আণবিক সংকেত নির্ণয় করব। ঠিক আছে, আগে স্থূল সংকেত, তারপরে হচ্ছে আণবিক সংকেত। তাহলে এখানে দেখো কার্বনের শতকরা পরিমাণ বলেছে, ক্লোরিনের বলেছে, কিন্তু যৌগটা কি নিয়ে গঠিত? কার্বন,
হাইড্রোজেন এবং ক্লোরিন, তিনটে আছে, কার্বন, হাইড্রোজেন এবং ক্লোরিন। তার মধ্যে কার্বনের শতকরা বলেছে, ক্লোরিনের বলেছে, কিন্তু হাইড্রোজেনের বলেনি। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত সেটা বের করে নেওয়া। তাহলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত হবে বলতো? মোট কত? 100। তাহলে 100-র মধ্যে বাদ যাবে কোনটা? কার্বনের হচ্ছে 10.04 আর ক্লোরিনের হচ্ছে 89.12। তাহলে 89.12 মানে 99.16 হচ্ছে, এটা যোগ করলে। তাহলে বাকি থাকছে কতটুকু? 0.84। তাহলে এটা হচ্ছে কার শতকরা পরিমাণ? হাইড্রোজেনের শতকরা পরিমাণ। তাহলে আমরা এইভাবে আনসার করব। প্রথম কাজ কি? তাহলে প্রথম কাজ যে যৌগটা, সেই যৌগটা প্রত্যেকটা পরমাণু শতকরা পরিমাণ বের করা। যদি দেওয়া থাকে ভালো, যদি না দেওয়া থাকে তাহলে এরকম করে বের করে নিতে হবে। হয়তো দুটোর দেওয়া আছে, একটা দেওয়া নেই। তাহলে এখানে দেওয়া আছে কার? কার্বনের দেওয়া আছে 10.04%, তারপরে দেওয়া আছে কার? ক্লোরিনের দেওয়া আছে, কিন্তু হাইড্রোজেনের দেওয়া নেই। তাহলে হাইড্রোজেনেরটা আমরা বের করে নিলাম, বোঝা গেল? এরপরে আমরা কি করব? যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর, দেখো এখানে একটা সুন্দর একটা ছক করে নিয়েছি। সেই ছকগুলো এখানে দেখবে 6টা ঘর লিখে নেবে, 1 2 3 4 5 6টা। প্রথমে কি লিখবে? প্রথমে লিখবে মৌল, প্রথমটা লিখবে হচ্ছে মৌল। তাহলে এখানে মৌল কি কি আছে বলতো? কার্বন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। লেখো এখানে কার্বন, এখানে কি লিখবে? হাইড্রোজেন, এখানে কি লিখবে? ক্লোরিন। তাহলে তিনটে মৌলের নাম লিখে নিলাম আমরা, মানে চিহ্ন লিখে নিলাম। নেওয়ার পর দ্বিতীয় কাজ কি? যে মৌলগুলো লিখলাম সেই মৌলের শতকরা পরিমাণ কত সেটাকে লিখতে হবে। শতকরা পরিমাণ কত? তাহলে এখানে কার্বনের পরিমাণ শতকরা কত? 10.04। হাইড্রোজেনের শতকরা পরিমাণ দেখো এখানে বের করেছি কত? 0.84। আর কি বের করছি? ক্লোরিনের হচ্ছে 89 কত আছে? 12%। হয়ে গেল। তাহলে প্রথম কাজ কি? মৌলগুলোর নাম লেখা। দ্বিতীয় কাজ কি? তার শতকরা পরিমাণটা বসিয়ে দেওয়া। 3 নম্বর কাজ কি? দেখো 3 নম্বর কাজ হচ্ছে প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভরগুলোকে তোমাদের জানতে হবে। নর্মালি ক্লাস 10 অবধি আমরা যেটা জানি যে খুব বেশি মৌলের ভর আমরা জানি না, হয়তো 1 থেকে 20 অবধি খুব জোর জানি। ওটা জানলেই হবে, 1 থেকে 20 অবধি জানলেই হবে আপাতত। কার্বনের পারমাণবিক ভর কত? এটা মনে হয় সবারই জানা, 12। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। আর কি আছে? আর হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। আর ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। আশা করি এগুলো সবারই জানা আছে। পারমাণবিক ভর কার্বনের 12, হাইড্রোজেনের 1 এবং ক্লোরিনের হচ্ছে 35.5। 3 নম্বর স্টেপ অবধি আসলাম আমরা। 4 নম্বর স্টেপ কি? আপেক্ষিক পরমাণু সংখ্যা নির্ণয় করব আমরা। আপেক্ষিক পরমাণু সংখ্যা। আপেক্ষিক পরমাণু সংখ্যা কিভাবে নির্ণয় করা হবে? এর যে শতকরা পরিমাণ আছে এই শতকরা পরিমাণকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিতে হবে। শতকরা পরিমাণ কত? 10.04। পারমাণবিক ভর কত? 12। আমরা মনে হয় এটাকে আলাদা করে দাগ দিয়ে দিনে ভালো, তাহলে আলাদা আলাদা ছক হয়ে যাবে প্রত্যেকটা। তাহলে এটা কত হবে? 10.04 বা এটা ভাগ করলে মোটামুটি 0.84 মতো আসবে, 835 মতো আসবে, বা 84 বলতে পারি আমরা। আপেক্ষিক পরমাণু সংখ্যা কিভাবে নির্ণয় করব বললাম? শতকরা পরিমাণ যেটা দেওয়া থাকবে সেটাকে তার পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হবে, পারমাণবিক ভর দিয়ে। তাহলে হাইড্রোজেনের কত ভর পারমাণবিক? 1। তাহলে এটাকে 1 দিয়ে ভাগ করলে এটা একই থাকবে, 0.84। বোঝা গেল? এইটাকে লিখে নেবে আপেক্ষিক পরমাণু সংখ্যা। আপেক্ষিক পরমাণু সংখ্যা কিভাবে নির্ণয় করছি? শতকরা পরিমাণ বাই পারমাণবিক গুরুত্ব। তারপরে ক্লোরিনের কত? ক্লোরিনে দেখো শতকরা পরিমাণ 89.12 বাই কত? 35.5। এটাকে যদি আমরা ভাগ করি, এটাকে ভাগ করলে আমাদের আসবে মোটামুটি 2.51 মতো আসে। এটা 2.51 কত আসে? 2.51। কিন্তু এই মানটা দেখো পূর্ণ সংখ্যা আসেনি এখনো, এগুলো সব দশমিকে আছে, এগুলো সব হচ্ছে দশমিকে আছে, কোনো পূর্ণ সংখ্যার মান আসেনি এখনো। তাহলে পূর্ণ সংখ্যা নিয়ে আসা যাবে কি করে? পূর্ণ সংখ্যা নিয়ে আসা যাবে, এইখানে লেখা আছে দেখো, পরমাণু সংখ্যার সরলতর প্রকাশ। পরমাণু সংখ্যার সরলতর প্রকাশ, যে পরমাণুটা থাকবে তার সরলতর প্রকাশ। কিভাবে সরলতর প্রকাশ করব আমরা? এখানে এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা বলতো? এই 0.84 বা
0.835 আর 0.84 একই জিনিস, এটা মানে হচ্ছে পয়েন্ট দুটো ঘর নিলে আসন্ন মানে এটা 0.84ই হবে। তার মানে এই তিনটে মানের মধ্যে কোনটা ক্ষুদ্রতম? এই তিনটে মানের মধ্যে 0.84 এটা হচ্ছে ক্ষুদ্রতম। যেটা ক্ষুদ্রতম হবে সেইটাকে দিয়ে সবাইকে ভাগ করে দিতে হবে। তাহলে এটা 0.84কে ভাগ করে দাও। 0.84কে কত দিয়ে ভাগ করবো? 0.84, যেটা ক্ষুদ্র মানে এটা আছে কত? 0.84, ভাগ করবো কত দিয়ে? 0.84 দিয়ে ভাগ করে দেবো। এটাও আছে কত? 0.84, ভাগ করবো কত দিয়ে? 0.84। তাহলে এর মান কত হবে? 1। এর মান কত হবে? 1। এটা কত আছে? 2.51 বাই কত হবে? 0.84। এইখানে যে মানটা বেরোবে সেই মানটা মোটামুটি 3 আসবে যদি এটা প্রায় আসন্ন মানে নেওয়া হয়। এটা মানে হচ্ছে প্রায় সমান, এটা আসন্ন মানে আমরা চিহ্ন বলি, এটা মানে হচ্ছে প্রায় সমান, ঠিক আছে? এটা মানে হচ্ছে আসন্ন মানে প্রায় সমান, 3-এর কাছাকাছি বা 3। তো এটাকে বলছি আমরা পরমাণু সংখ্যা সরলতর প্রকাশ। কিভাবে নির্ণয় করছি? এই মানগুলোর মধ্যে যেটা ক্ষুদ্রতম মান সেই ক্ষুদ্রতম মান দিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছি। সবাইকে ভাগ করে দিলে যেটা মানগুলো পাচ্ছি, এটাকে ভাগ করে দিলে 1 পাচ্ছি, এটাকে ভাগ করে দিলে এটা 1 পাচ্ছি, আর এটাকে ভাগ করে দিলে এটা 3 পাচ্ছি। মানে 2.51কে 0.845 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি। তাহলে এই ছকটার কি প্রয়োজন? এই যে এখানে লিখেছি পূর্ণ সংখ্যায় পরমাণু প্রকাশ। এই ছকটা প্রয়োজন হবে তখনই যখন এই মানটা 1 না হয়ে এটা 1.5 হলো বা 1.33 হলো বা 1.25 হলো, তখন তো আর পূর্ণ সংখ্যা থাকছে না। তখন পূর্ণ সংখ্যা না হয় যদি এখানে 1.5 হতো, আমি কথার কথা ধরছি, এটা যদি 1.5 হতো তাহলে এটা 1.5, এটা 1, এটা হচ্ছে 3, তাহলে তো সবাই তো পূর্ণ সংখ্যা আসছে না। সবাই যদি পূর্ণ সংখ্যা না আসে তখন এটাকে পূর্ণ সংখ্যা নিয়ে আসার জন্য সবাইকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করে দিতে হবে, তবেই সেটা পূর্ণ সংখ্যা আসবে। বোঝা গেল? তাহলে এইখানে আমাদের ওটা প্রয়োজন হচ্ছে না, তার মানে এই ছকটা আমাদের আপাতত প্রয়োজন নেই, এই ছকটা আমাদের প্রয়োজন নেই। তাহলে যৌগটা স্থূল সংকেত কি হলো? এবার দেখো স্থূল সংকেত তাহলে কি হচ্ছে, দেখো স্থূল সংকেত। স্থূল সংকেত হচ্ছে কার্বন কটা আছে? একটা কার্বন। হাইড্রোজেন কটা আছে? একটা হাইড্রোজেন। ক্লোরিন কটা আছে? 3টে। তাহলে এর স্থূল সংকেত হচ্ছে CH-Cl3। তাহলে দেখো আমরা স্থূল সংকেত নির্ণয় করে ফেলেছি অলরেডি। বোঝা গেল? এইভাবে আমাদের স্থূল সংকেত নির্ণয় করতে হয়। কিভাবে নির্ণয় করতে হয়? প্রথমে কোন কোন মৌল আছে সেটাকে জানতে হবে। দ্বিতীয় স্টেপ কি? শতকরা পরিমাণটা জানতে হবে। যদি দেওয়া থাকে ভালো, যদি না দেওয়া থাকে তাহলে বের করে নিতে হবে। 3 নম্বর কি? প্রত্যেকটা পরমাণুর হচ্ছে পারমাণবিক ভর জানতে হবে। এবার আপেক্ষিক পরমাণু সংখ্যা নির্ণয় করা হবে কি করে? এর শতকরা পরিমাণ যেটা থাকবে সেটাকে পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হবে। প্রত্যেকটাকে তাই করেছি। যে মানটা হবে তার মধ্যে যেটা ক্ষুদ্রতম মান হবে সেটা দিয়ে সবাইকে ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলে আমাদের যে মানগুলো আসবে, পূর্ণ সংখ্যা যদি না আসে তাহলে আবার গুণ করতে হবে, যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে ভালোই। এখানে কার্বন কটা আছে? একটা, তাহলে 1 লিখলাম। হাইড্রোজেন কটা আছে? একটা, 1 লিখলাম। ক্লোরিন কটা আছে? 3টে, তাহলে 3 লিখলাম। তাহলে এর সংকেত কি হলো? স্থূল সংকেত কি হলো? CH-Cl3। স্থূল সংকেত আণবিক সংকেত বারবারই বলছে যে এক হতেও পারে আবার নাও পারে। তাহলে স্থূল সংকেতের সঙ্গে আণবিক সংকেতের সম্পর্ক কি? তাহলে আমরা এর স্থূল সংকেত তো এটা, তাহলে আণবিক সংকেত কি হবে? তাহলে আণবিক সংকেত হবে, একটু আগে আমরা লিখলাম আণবিক সংকেতের সঙ্গে স্থূল সংকেতের সম্পর্ক কি? N ইন্টু স্থূল সংকেত, ঠিক আছে? N ইন্টু স্থূল সংকেত। তাহলে এটা গুণ করে দাও, তাহলে CH-Cl3 এর ইন্টু কত হবে? N। তাহলে কার্বন কত ভর? 12। হাইড্রোজেনের ভর কত? 1। ক্লোরিনের ভর কত? 35.5 ইন্টু কত? 3 ইন্টু N। এটাকে টোটালটাকে গুণ করলে কত হয়? 119.5 ইন্টু N। এটা হলো আমাদের আণবিক সংকেত। তাহলে এইখান থেকে N এর মান কি করে বের করবে? এই যে N, এই Nটাকে আমরা কি করে বের করব? Nটা বের করার জন্য আমাদের কিছু না কিছু ক্লু দেওয়া থাকবে, শর্ত কিন্তু দেওয়া থাকবে। দেখো এখানে কি শর্ত দেওয়া আছে? এখানে শর্ত দেওয়া আছে, দেখো যৌগটির বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 59.75। তাহলে আমরা কি জানি? M আণবিক গুরুত্ব কত হবে? M সমান কত জানি আমরা? 2D। তাহলে M সমান 2 ইন্টু কত হবে? 59.75। তাহলে এটা যোগ গুণ করলে কত হচ্ছে? 119.5।
5। তাহলে যৌগটার আণবিক ভর কত হচ্ছে 119.5। তাহলে শর্ত অনুসারে কি হবে 119.5 n সমান কত 119.5। তাহলে এটা কোথায় লিখবো, তাহলে এখানে লিখি শর্ত অনুযায়ী কি হচ্ছে 119.5 n সমান কত 119.5। তাহলে n এর মান কত হচ্ছে 1। অর্থাৎ এই ক্ষেত্রে আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই হবে। অতএব আণবিক সংকেত কি হবে, এখানে 1 দিয়ে গুণ করে দাও, তাহলে আণবিক সংকেত কি হবে CH Cl3 * 1, তার মানে এর আণবিক সংকেত হচ্ছে CH3। তাহলে এই ক্ষেত্রে এই যে উদাহরণটা করালাম এর ক্ষেত্রে স্থূল সংকেত এবং আণবিক সংকেত এক। সবার ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে, মানে হবে এরকম ব্যাপার নাই, কারো ক্ষেত্রে মিলবে কারো ক্ষেত্রে মিলবে না। বোঝা গেল? আশা করি এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবে কোন জায়গাটা বুঝতে পারোনি। তাহলে বোঝা গেল এটা। যারা যারা ইয়ে করছে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো দরকার হলে। বোঝা গেছে? আমি আর একটা প্রবলেম করিয়ে দিচ্ছি, তাহলে আশা করি আর যেটুকু মানে ক্লিয়ার নেই সেটুকু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা আমি প্রবলেম করে দিচ্ছি। এবার আমরা আরেকটা প্রবলেম লিখেছি, দেখো এটা পরীক্ষায় অনেকবার দিয়েছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পরীক্ষায় 2বার না 3বার এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে। প্রশ্নটা কি, যে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের একটি যৌগ আছে, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা একটি যৌগ, কার্বন 40%, হাইড্রোজেন 6.67%, মিসিং কে অক্সিজেন। তাহলে অক্সিজেনের শতকরা পরিমাণ কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে আমরা বের করে নিই এখান থেকে অক্সিজেনের শতকরা পরিমাণ কত হবে, 100 থেকে বিয়োগ করে দিই আমরা। 100 থেকে কত বিয়োগ করব, 40 যোগ 6.67, এটা বিয়োগ করে দেবো। তাহলে এটা বিয়োগ করে দিলে টোটালটা কত হবে, 53.33% বেরোবে। এটা 53.33% বেরোলো। এটা ক্যালকুলেটর তোমাদের ক্লাস 11-এর নন সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ আছে, অতএব কোনো চিন্তার কিছু নেই, এগুলো মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে না। ঠিক আছে, আগের প্রবলেমটা যেগুলো আছে ওগুলো মুখে মুখে ক্যালকুলেশন নয়, ওগুলো মুখস্থ করতে হবে না, কেউ টেনশন নেওয়ার কিছু নেই, মানে ক্যালকুলেটর অ্যালাউ আছে। তো এখানে কি আছে, কার্বনের শতকরা আছে, হাইড্রোজেনের শতকরা আছে। তাহলে আমরা প্রথম কাজটা আমরা করছি যে এখানে মৌলগুলোর নাম লিখবো আগে। কার্বনের পরিমাণ, কার্বনের নাম লিখলাম, মৌলের চিহ্ন লিখলাম, হাইড্রোজেন, আর কি আছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, তিনটে মৌল আছে। কার্বনের শতকরা পরিমাণ কত 40%, আর হাইড্রোজেন কত 6.67%, অক্সিজেন কত বের করে নিলাম এক্ষুনি 53.33%। বোঝা গেল? তাহলে এদের পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক ভর 12, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। আগের নিয়মে, তাহলে আগের নিয়মেই আমরা করব। স্থূল সংকেত বের করতে গেলে আমাদের কি কি লাগছে, মৌলের চিহ্ন, তার শতকরা পরিমাণ বের করো, পারমাণবিক ভর জানতে হচ্ছে। পারমাণবিক ভর কত, এর 12, এর 1, এর কত 16। তাহলে আপেক্ষিক পরমাণু সংখ্যা নির্ণয় করবে। এবার আপেক্ষিক পরমাণু সংখ্যা কি করে নির্ণয় করব, যেটা শতকরা পরিমাণ দেওয়া থাকবে তাকে পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে শতকরা পরিমাণ কত, এটা 40 বাই কত হবে, এটা 12, আর এটা কত হবে 6.67 বাই 1, এটা হচ্ছে 53.33 বাই কত 16। এগুলোতে তোমাদের টেনশনের কিছু নাই, এগুলোতে ক্যালকুলেটর অ্যালাউ আছে। ঠিক আছে, ক্যালকুলেটর অ্যালাউ আছে পরীক্ষায়, তাই এই ভাগগুলো যে কি করে মুখে করব না কি করব সেটা কোনো চিন্তা নাই। মাধ্যমিক অবধি কোনো ক্যালকুলেটর অ্যালাউ ছিল না, কিন্তু 11-12-এ পুরো ক্যালকুলেটর অ্যালাউ আছে, কিন্তু সেটা নন সায়েন্টিফিক হতে হবে। তো এটার ভাগগুলো কত হবে, এটা 3.33 মতো আসে এটার মানটা, এটা তো 6.67 থাকবে, এটার মানটাও হচ্ছে 3.33 মতো আসবে। দেখো এই যে আপেক্ষিক পরমাণু সংখ্যা বেরোলে এটা কিন্তু পূর্ণ সংখ্যায় নেই, তাহলে এটাকে কাজ কি, এটাকে হচ্ছে পরমাণু সংখ্যার সরলতর প্রকাশে নিয়ে যেতে হবে। তাহলে সরলতর প্রকাশে নিয়ে যাওয়ার নিয়ম কি, নিয়মটা হচ্ছে যে এর মধ্যে যেটা ক্ষুদ্রতম মান হবে সেটা দিয়ে সবাইকে ভাগ করে দিতে হবে। তাহলে এর মধ্যে ক্ষুদ্রতম কত 3.33, এটা কত 3.33,
তাহলে এই দুটোই ক্ষুদ্রতম, তাহলে সবাইকে এই 3.33 দিয়ে ভাগ করে দিই। 6.67 বাই 3.33, এটাও এটা কত হবে, এটা 3.33 ভাগ 3.33, তাহলে এটা ভাগ করলে কত হবে 1, এটা ভাগ করলে কত হবে 2, এটা কত হবে 1। তাহলে আমাদের পূর্ণ সংখ্যার আর প্রয়োজন হচ্ছে না, সেই পূর্ণ সংখ্যা 1 2 একই চলে আসছে। বোঝা গেল? তাহলে এটাই গেল আমাদের পুরো স্থূল সংকেত ক্যালকুলেশন। তাহলে যৌগটার স্থূল সংকেত কত হবে, যৌগটির তাহলে স্থূল সংকেত কত হলো, সংকেত হলো সি, মানে এক কার্বন কটা, একটা, হাইড্রোজেন কটা, দুটো, CH2O। এবার স্থূল সংকেতের সঙ্গে আণবিক সংকেতের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি? তাহলে আণবিক সংকেত সমান কি, আণবিক সংকেত সমান n ইন্টু স্থূল সংকেত, ঠিক আছে, n ইন্টু স্থূল সংকেত। তাহলে n ইন্টু স্থূল সংকেত এবার বের করব আমরা। এই ছকটা তো লিখে নিয়েছো তোমরা। স্থূল সংকেতটা CH2O, এখানে আমি এই জায়গাটাই করে নিই, আমি এটা পূর্ণ সংখ্যা প্রয়োজন হচ্ছে না, আমি এখানেই করে দিচ্ছি। তাহলে এটা n, তাহলে n ইন্টু কি হবে, এইটার ভর মানে CH2O এর ভর, মানে CH2O ইন্টু কত হবে n, ইন্টু n। তাহলে এটাকে পুরো ভর যদি আমরা বের করি, তাহলে নিচের দিকে করি, দেখো CH2O ইন্টু n, এর ভর কত হবে, কার্বন একটা আছে 12, হাইড্রোজেন কটা আছে দুটো, তাহলে 2, অক্সিজেন কটা আছে একটা, তাহলে 16, ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে n। তাহলে এর ভর, টোটাল ভর হচ্ছে 30n, 30n। আর আমি আগেই বলেছি যে স্থূল সংকেত থেকে যখনই আমরা আণবিক সংকেতে যাব, কিছু না কিছু আমাদের কি দেয়া থাকবে, ক্লু দেয়া থাকবে, কোনো কিছু না কিছু একটা ক্লু দেয়া থাকবে। এখানে কি ক্লু দেয়া আছে বলেছে, দেখো ওই যৌগকে বাষ্পায়িত করলে দেখা যায় যে ওর বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 2.813 গুণ। তাহলে দেখো, তাহলে এর আণবিক ভর কত হবে, এই বাষ্প ঘনত্ব কত হবে, বাষ্প ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। যৌগটার বাষ্প ঘনত্ব কত হবে, অক্সিজেনের যেটা বাষ্প ঘনত্ব, এই যে বলেছে দেখো অক্সিজেনের বাষ্প ঘনত্বের, অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত 16, অক্সিজেনের বাষ্প ঘনত্বের কত গুণ, 2.813 গুণ। তার মানে 16 ইন্টু 2.813। এটাকে গুণ করলে কত হবে, মোটামুটি এটাকে গুণ করলে আসে হচ্ছে 45 মতো আসে, ঠিক আছে, এটা গুণ করলে এটা আসে 45। আর আমরা কি জানি, আমরা জানি যে আণবিক ভর সমান কি, m সমান কত জানি 2d। তাহলে এখানে d এর মান হচ্ছে 45, তাহলে 2 ইন্টু d। এবার m সমান 2d কিভাবে লেখা হয় বা প্রমাণ হয়, আমরা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, যারা এখনো দেখোনি তারা ভিডিওটা অবশ্যই দেখে নেবে যে m সমান 2d কি করে হয়। তাহলে m সমান 2d, তাহলে 2 ইন্টু d, d এর মান কত 45, তাহলে 2 ইন্টু 45, তাহলে টোটাল কত হচ্ছে 90। তাহলে ভর পেয়ে গেলাম, আণবিক ভর হচ্ছে 90। তাহলে আমাদের আণবিক সংকেত কি পেয়েছি 30n, ভর কত পেলাম 90। তাহলে শর্তানুযায়ী, তাহলে আমাদের শর্ত অনুযায়ী কি হচ্ছে, শর্তানুসারে 30n সমান কত, 30n সমান হচ্ছে 90। তাহলে n সমান কত 90/30, তাহলে কত হলো 3। অতএব আণবিক সংকেত কি হবে, স্থূল সংকেত যেটা তাকে কত দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করে দিতে হবে, তাই তো। তাহলে আমাদের আণবিক সংকেত হবে, এটাকে মুছে দিচ্ছি, তাহলে আণবিক সংকেত, অতএব যৌগটির আণবিক সংকেত হচ্ছে, আণবিক সংকেত হচ্ছে CH2O ইন্টু 3। তার মানে কার্বন 3টে, হাইড্রোজেন 3 দোকানে কটা 6টা, অক্সিজেন হচ্ছে 3টে। স্থূল সংকেত কি পেয়েছিলাম CH2O, আণবিক সংকেত কি পেলাম এটা। তাহলে আমাদের দুটোই হয়ে গেল, স্থূল সংকেত হয়ে গেল আবার আণবিক সংকেত হয়ে গেল।
এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে বাকি প্রবলেমগুলো, তাহলে আশা করি এটা থিওরিটা যেহেতু বুঝতে পেরেছো, থিওরিটা বুঝতে পারলেই বাকি অঙ্কগুলো ইজিলি করতে পারবে। প্রথম কাজ হচ্ছে মৌলটার কি কি আছে সেটা জানা, দ্বিতীয় কাজ কি তার শতকরা পরিমাণ। হ্যাঁ, এইগুলোর যেমন শতকরা পরিমাণ দেওয়া আছে, কিন্তু অনেক অঙ্কে কিন্তু শতকরা পরিমাণ নাও দেওয়া থাকতে পারে। যেমন অনেক অঙ্কে কি বলতে পারে যে এত গ্রাম যৌগে এত পরিমাণ কার্বন আছে, তাহলে দেখা গেলো 4.5 গ্রাম যৌগ, তার মধ্যে কার্বন আছে হয়তো 2 গ্রাম, তাহলে এটাকে প্রথমে এটাকে 2/4.5 × 100, মানে যেটা শতকরা সংযুতি আগে বললাম না, সেই শতকরা সংযুতি সূত্র থেকে আগে তার শতকরা পরিমাণটা বের করে নিতে হতে পারে। এরকম অঙ্ক পরীক্ষায় দিতে পারে। বোঝা গেল? তাহলে প্রথম কাজ মৌল, দ্বিতীয় কাজ হচ্ছে শতকরা পরিমাণ বের করা যদি দেওয়া থাকে ভালো, না দেওয়া থাকলে সেটাকে করে নিতে হবে। তার পারমাণবিক ভরগুলোকে জানতে হচ্ছে, তারপরে আপেক্ষিক পরমাণু সংখ্যার যে মানে সংখ্যাটা নির্ণয় করা, সেটা হচ্ছে শতকরা পরিমাণকে তার পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করছি। লাস্টে কি করা হচ্ছে, লাস্টে এটাকে পূর্ণ পরমাণু সংখ্যার সরলতর প্রকাশ, এটাকে যেটার ক্ষুদ্রতম মান থাকবে তাকে সবাইকে ভাগ করে দিলে এটা পাওয়া যাবে। পাওয়া যাওয়ার পরে যেটা অনুপাত পাচ্ছি মৌলগুলোর, কার্বন একটা, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা, এটাকে বলছি আমরা তার স্থূল সংকেত। এই স্থূল সংকেত থেকে আণবিক সংকেতে গেলে এন দিয়ে গুণ করে দিতে হবে। বোঝা গেল? তাহলে এন দিয়ে গুণ করে দেওয়ার পরে এটা আমরা যেমন পেয়েছি 30n, এই 30n কে নির্ণয় করা হবে কি করে এন এর মান, তার কিছু না কিছু একটা শর্ত অঙ্কে দেওয়া থাকবে। এখানে যেমন দেওয়া ছিল যে ওই যৌগটার বাষ্প ঘনত্ব হচ্ছে অক্সিজেনের 2.813 গুণ, এই যে 2.813 গুণ, তার মানে এর বাষ্প ঘনত্ব কত হবে যৌগটার 45, তাহলে আণবিক গুরুত্ব কত হবে 2 × d, এটা বের করলেই আমাদের পুরো অঙ্ক হয়ে যাবে। আশা করি সবার বুঝতে পেরেছো যে কিভাবে আমাদের স্থূল সংকেত নির্ণয় করা হয় এবং আণবিক সংকেত নির্ণয় করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।